দাবা খেলায় আ একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল প্রায়ই চোখে পড়ে। মানে ধরুন, প্রতিপক্ষের একটা খুব সাধারণ ঘুঁটি বা বোর্ডের দিকে এত বেশি মনোযোগ দেয়া হলো, সেটিকে দখল করার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠা হলো যে নিজের সবচেয়ে মূল্যবান ঘুঁটি, মানে মন্ত্রীর দিক থেকে সম্পূর্ণ খেয়াল সরে গেল। হ্যাঁ, আর ঠিক সেই সুযোগেই অন্য কেউ এসে মন্ত্রীকে মাত করে দিল। বিশ্ব রাজনীতির যে বিশাল দাবার বোর্ড, সেখানেও ঠিক এমনটাই ঘটতে পারে এবং সম্ভবত ঘটতে যাচ্ছে। একদম। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলবো। মানে মধ্যপ্রাচ্যের একটা নির্দিষ্ট সংঘাত কিভাবে সুদূরপ্রসারী প্রভাব ফেলে একেবারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে, সেটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। ঠিক। আজকের আলোচনায় আমরা শুধু যুদ্ধক্ষেত্রের জয় পরাজয়ে সেই প্রথাগত হিসাব নিকাশ নিয়ে কথা বলবো না, মানে এর পেছনের জটিল ভূরাজনৈতিক সমীকরণগুলো, সাপ্লাই চেনের অদৃশ্য সুতো আর সামরিক কৌশলের দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিয়ে কথা বলবো। কিভাবে একটা আঞ্চলিক সংঘাত বৈশ্বিক আধিপত্যের পুরো চিত্রটাকে নতুন করে আঁকতে পারে, সেটাই আজকের মূল লক্ষ্য। আর যারা আমাদের আজকের এই বিশ্লেষণ শুনছেন, তাদের সুবিধার্থে শুরুতেই একটা বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করা খুব দরকার। একদম। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ২৬ মার্চ ২০২৬ সালের চায়না রাশিয়া রিপোর্টে জোজেফ ওয়েবস্টারের লেখা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধ এবং এর সাথে যুক্ত একটা সারসংক্ষেপ নিয়ে আলোচনা করছি। তো এই উৎসগুলিতে ট্রাম্প প্রশাসন বা নেতানিয়াহু প্রশাসনের বিভিন্ন ভূ-রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বেশ কিছু রাজনৈতিকভাবে স্পর্শকাতর তথ্য আর সমালোচনা রয়েছে। ঠিক। কিন্তু আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে আজকের এই আলোচনাটি পরিচালনা করছি। মানে ডানপন্থী বা বামপন্থী কোনো রাজনৈতিক আদর্শ বা প্রশাসনের প্রতি আমাদের কোনো সমর্থন বা বিরোধিতা নেই। একদমই তাই। আমরা কেবল লেখকের দেয়া ভূ-রাজনৈতিক তথ্য, উপাত্ত আর থিওরিগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছি, যাতে এই ঘটনাপ্রবাহের অন্তর্নিহিত অর্থ বোঝা যায়। কারণ ভূ-রাজনীতি তো আর আবেগের ওপর নির্ভর করে চলে না। না, একেবারেই না। এটা চলে জাতীয় স্বার্থ আর ভূগোলের অত্যন্ত কঠিন বাস্তবতার ওপর। জোসেফ ওয়েবস্টারের মূল প্রশ্নটাই অত্যন্ত তীক্ষ্ণ। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত কিভাবে এমন একটা অনাকাঙ্ক্ষিত চেইন রিয়াকশনের জন্ম দিতে পারে, যা শেষ পর্যন্ত বিনা যুদ্ধেই চীনকে বিশ্বের প্রধান শক্তিতে পরিণত করবে? বা গ্লোবাল হেজিমন বানিয়ে দেবে, তাই তো? তো চলুন মূল ঘটনাপ্রবাহের দিকে নজর দেয়া যাক। বিশ্ব রাজনীতির এই দাবা খেলার প্রথম চালটি কিন্তু দেয়া হচ্ছে হরমুজ প্রণালীতে। হ্যাঁ, হরমুজ প্রণালী। উৎসগুলোতে একটা দারুণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো কৌশলগতভাবে ট্যাকটিক্যালি ছোটখাটো জয় পাচ্ছে, কিন্তু এর কোনো স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী মূল্য নেই। বরং খামেনি সরকারের বাহিনী আসলে মাঠে না হেরেই জিতে যাচ্ছে। ব্যাপারটা একটু বিভ্রান্তিকর। মানে না হেরে জেতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এর পেছনের মেকানিজমটা বুঝতে হলে হরমুজ প্রণালীর ভৌগোলিক আর অর্থনৈতিক গুরুত্বের দিকে তাকাতে হবে। বিশ্বের উৎপাদিত তেলের একটা বিশাল অংশ এই রুট দিয়ে যায়। এখন ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয়, বা ধরুন শুধু বন্ধ করার হুমকিও দেয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে তো প্রচণ্ড চাপ পড়বে। একদম। ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের ইরান বিভাগের প্রাক্তন প্রধান ড্যানি সিট্রিনোভিচের একটা বিশ্লেষণ এখানে খুব প্রাসঙ্গিক। বর্তমান সামরিক অভিযানগুলো ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার বদলে উল্টো আরও সংহত করছে। মানে এখানে কোনো মাঝামাঝি পথ নেই। ঠিক, হয় পারমাণবিক চুক্তির মতো কোনো কূটনৈতিক সমাধানের দিকে যেতে হবে, নয়তো একটা পূর্ণাঙ্গ সর্বাত্মক যুদ্ধে জড়াতে হবে। দাঁড়ান, একটু খুলে বলি ব্যাপারটা। প্রণালীটা খোলা রাখার জন্য কি সামরিক পাহারা, মানে এসকর্ট দেওয়া যায় না? বাণিজ্যিক জাহাজগুলোর চারপাশে যদি নৌবাহিনীর যুদ্ধজাহাজ থাকে, তাহলে তো বাণিজ্য চালিয়ে নেওয়া সম্ভব। তাত্ত্বিকভাবে শুনতে এটা খুব সহজ মনে হলেও বাস্তবে এটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রথমত, প্রতিদিন যে শত শত বাণিজ্যিক জাহাজ এই প্রণালী পার হয়, সেগুলোকে পাহারা দেওয়ার জন্য জোটের অত্যন্ত দামি নৌসম্পদ মাসের পর মাস আটকে রাখতে হবে। ওহ, বুঝতে পারছি। আর দ্বিতীয়ত হল, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখনই কোনো বাণিজ্যিক জাহাজ সামরিক কনভয়ের সুরক্ষায় চলাচল করে, তখন সেটি বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ও বাবা, তার মানে ইন্স্যুরেন্স বা বিমার খরচ একেবারে আকাশছোঁয়া হয়ে যাবে। একদম তাই। বিমা খরচ এত বেড়ে যাবে যে শিপিং কোম্পানিগুলো এই পথে জাহাজ পাঠাতেই চাইবে না।
এর বাইরেও ইরানের হাতে থাকা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলগুলো তো আছেই, আর সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো নৌমাইন। মাইন বিছিয়ে দিলে তো মহাবিপদ। হ্যাঁ, ইরান যদি প্রণালীতে মাইন বিছিয়ে দেয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেই মাইনগুলো পরিষ্কার করতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কয়েক মাসের স্থবিরতাই বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করার জন্য যথেষ্ট। ঠিক এই জায়গাটিতে একটু থামতে চাই, কারণ যারা শুনছেন এই আলোচনা শুনলে অবধারিতভাবে একটা প্রশ্ন মাথায় আসবে। যুক্তরাষ্ট্র তো এর আগে ইরাকেও যুদ্ধ করেছে, সেখানে সাদ্দাম হোসেনের বিশাল বাহিনীকে খুব দ্রুত হারিয়ে পুরো দেশ দখল করেছিল। তাহলে ইরানের ক্ষেত্রে এত সমস্যা কোথায়? এই ভুল তুলনাটা প্রায়ই করা হয়, আর এখানেই ভূগোলের কঠিন বাস্তবতাগুলো চোখের আড়ালে থেকে যায়। ইরাক আর ইরানের ভৌগোলিক চিত্র সম্পূর্ণ বিপরীত। পরিসংখ্যানের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। মানে আয়তনের দিক থেকেই তো ইরান অনেক বড়, তাই না? হ্যাঁ, আয়তনের দিক থেকে ইরান ইরাকের চেয়ে প্রায় 4 গুণ বড়। আর জনসংখ্যার কথাও ভাবুন। ইরাক যুদ্ধের সময় সেখানকার জনসংখ্যা ছিল 2.5 কোটি, আর বর্তমানে ইরানের জনসংখ্যা 92 মিলিয়ন বা 9 কোটি 20 লাখের কাছাকাছি। 9 কোটি 20 লাখ, এটা সামলানো তো কোনো সাধারণ ব্যাপার নয়। শুধু ডেমোগ্রাফি বা জনসংখ্যার দিক থেকে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু ভৌগোলিক বাধাগুলো ঠিক কী ধরনের? ইরাকের ভূপ্রকৃতি মূলত সমতল মরুভূমি। সেখানে ট্যাঙ্ক বা সাঁজোয়া যান নিয়ে খুব দ্রুত অগ্রসর হওয়া যায়। এর বিপরীতে ইরান হল পাহাড় পর্বতে ঘেরা একটা বিশাল প্রাকৃতিক দুর্গ। একে সামরিক ভাষায় ডিফেন্ডার্স প্যারাডাইস বলা যায়। মানে রক্ষাকারীদের স্বর্গরাজ্য? ঠিক, সেখানে জগ্রোস আর আলবোর্জ পর্বতমালার মতো অত্যন্ত দুর্গম প্রাকৃতিক বাধা রয়েছে, যেখানে গেরিলা যুদ্ধ চালানো খুব সহজ। আর উপকূলের কথায় আসা যাক, ইরানের দক্ষিণ উপকূলের দৈর্ঘ্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলের সমান। টেক্সাসের সমান উপকূল? ও বাবা, এই স্কেলটা আসলেই অবিশ্বাস্য। হ্যাঁ, এই বিশাল উপকূল রেখা থেকে যে কোনো মুহূর্তে ছোট ছোট স্পিডবোট বা ড্রোন দিয়ে হামলা চালানো সম্ভব। সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী হরমোজ প্রণালীতে মাইন বিছানো ঠেকাতে হলে শুধু আকাশপথে বোমা ফেলাই যথেষ্ট নয়। তাহলে কি শারীরিকভাবে দখল করে রাখতে হবে? একদম। ইরানের এই বিশাল উপকূল রেখা আর ভেতরের একটা বড় অংশ শারীরিকভাবে দখল করে রাখতে হবে। ইরাক যুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সৈন্য সংখ্যা ছিল 1,57,800 জনের মতো। আর ইরানে? ইরানে এই বিশাল এলাকা অন্তত 5 বছর ধরে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হলে কয়েক লাখ সৈন্যের প্রয়োজন হবে, যা লজিস্টিক্যালি প্রায় অসম্ভব। এই বিশাল সৈন্যবাহিনী তো আর আকাশ থেকে পড়বে না। এত লাখ লাখ সৈন্য সেখানে পাঠানো রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব। তার মানে যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের দ্বারস্থ হতে হবে, মিত্রদের কাছ থেকে সৈন্য সংগ্রহ করতে হবে। ঠিক, এই জায়গা থেকেই বিশৃঙ্খলার শুরু। যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হবে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-ভুক্ত দেশগুলো, তুরস্ক এবং সম্ভবত পাকিস্তানের উপর। কিন্তু এই জোট কোনোভাবেই সুসংগঠিত হবে না। হ্যাঁ, উৎসগুলোতে খুব দারুণ কিছু সমীকরণের কথা বলা হয়েছে। যেমন ধরুন, একটা বড় প্রশ্ন হল, পাকিস্তানি সামরিক বাহিনী কি ইসরায়েলি বিমান হামলার সাথে পুরোপুরি সমন্বয় করে কাজ করতে রাজি হবে? একেবারেই না। আর তুর্কি বাহিনীর কথা তো ভাবুন। তুর্কি পদাতিক বাহিনী কি ইরানের অভ্যন্তরে যুদ্ধরত কুর্দি বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, যেখানে তুরস্ক নিজেই কুর্দিদের একটা হুমকি হিসেবে দেখে? মানে এদের নিজেদের মধ্যেই তো দাকোমোড়ো সম্পর্ক। ঠিক, এই ধরনের একটা চরম বিশৃঙ্খল জোট নিয়ে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো মানে হাজার হাজার মানুষের প্রাণহানি আর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অপচয়। কিন্তু বিপদের সবচেয়ে বড় জায়গাটি মধ্যপ্রাচ্যে নয়, তাহলে কোথায়? খোদ যুক্তরাষ্ট্রের নিজের মাটিতে। ইরান এই সংঘাতকে শুধু মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে সীমাবদ্ধ রাখবে না, তারা অনুভূমিকভাবে বা হরাইজন্টালি সংঘাতের বিস্তার ঘটাতে পারে। এই বিষয়টা সত্যি চমকে দেওয়ার মতো। মানে স্নায়ুযুগের সময় যেমন বলা হতো যে সোভিয়েত ইউনিয়নের ইলিগালস বা গভীর ছদ্মবেশী গোপন এজেন্টরা পশ্চিমা সমাজগুলোতে লুকিয়ে আছে, ঠিক তেমনি ইরানেরও এমন স্লিপার সেল থাকতে পারে। হ্যাঁ, যারা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবকাঠামো, যেমন জ্বালানি সরবরাহ, পানি শোধনাগার বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মারাত্মক নাশকতা চালাতে পারে। এটা তো সাংঘাতিক।
এবং এটা কেবল কোনো কাল্পনিক থিওরি নয়, অভ্যন্তরীণ নাশকতার ঝুঁকি কতটা বাস্তব তার একটা নিখুঁত উদাহরণ নিবন্ধটিতে দেওয়া হয়েছে। ফ্লোরিডার ম্যাকডিল বিমান ঘাঁটির ঘটনা। ম্যাকডিল ঘাঁটি, এটা তো কোনো সাধারণ জায়গা নয়। এটা হলো সেন্টকমের সদর দপ্তর, মানে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক অভিযান যেখান থেকে পরিচালনা করা হয়, সেই স্নায়ু কেন্দ্র। ঠিক ধরেছেন। আর এফবিআই ডিরেক্টরের রিপোর্ট অনুযায়ী এই ম্যাকডিল ঘাটির কাছাকাছি বিস্ফোরক পাওয়ার ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা কিন্তু কোনো মধ্যপ্রাচ্যের নাগরিক নন। তারা ছিলেন ভাইবোন এবং চীনা নাগরিক। অবিশ্বাস্য। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল, এই অভিযুক্তদের একজন এফবিআই এর মতো সংস্থার চোখ ফাঁকি দিয়ে ইতিমধ্যে চীনে পালিয়েও যেতে সক্ষম হয়েছেন। এটা তো এফবিআই এর বিশাল ব্যর্থতা। একদম। এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কাউন্টার ইন্টেলিজেন্স বা গুপ্তচর বিরোধী সক্ষমতার একটা বিশাল ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার পেছনে সরাসরি চীন সরকারের নির্দেশ ছিল কিনা তা হয়তো নিশ্চিত নয়, কিন্তু এটা তো প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তরগুলো দেশের ভেতরে কতটা অরক্ষিত। ঠিক তাই। যদি এফবিআই এর নজরদারি এড়িয়ে এমন ঘটনা ঘটতে পারে, তবে যুদ্ধকালীন সময়ে পাওয়ার গ্রিড বা পানির লাইনে সাইবার বা ফিজিক্যাল অ্যাটাক ঠেকানো কতটা কঠিন হবে তা সহজে অনুমেয়। ব্যাপারটা অনেকটা এমন যে যুদ্ধটা আর দূরের কোনো মরুভূমিতে সীমাবদ্ধ থাকছে না, দেশের ভেতরের সাধারণ জনজীবনও সরাসরি হুমকির মুখে পড়ছে। কিন্তু এই পুরো ডামাডোলের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটছে অন্য জায়গায়। কোথায় বলুন তো? যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের এই দীর্ঘ, ব্যয়বহুল আর বিশৃঙ্খল যুদ্ধে নিজের শক্তি ক্ষয় করবে, তখন নীরবে এর সবচেয়ে বড় ফায়দাটা লুটবে অন্য একজন। মানে ব্যাপারটা অনেকটা এমন যে দুজন বড় ব্যবসায়ী একে অপরের নামে মামলা দিয়ে বছরের পর বছর কোর্টে লড়ছে, নিজেদের সর্বস্বান্ত করছে। আর ঠিক এই সুযোগে তৃতীয় এক প্রতিযোগী এসে পুরো মার্কেট কিনে নিচ্ছে। একদম তাই। আর এই তৃতীয় প্রতিযোগীটি হল চীন। বেইজিং হয়তো সরাসরি এই যুদ্ধে এক রাউন্ড গুলিও ছুড়বে না, কিন্তু তারাই হবে এর চূড়ান্ত লাভবান পক্ষ। হ্যাঁ, প্রথমত সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রের মূল ফোকাস সম্পূর্ণ ঘুরে যাবে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র উচ্চ প্রযুক্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যার মূল লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। কিন্তু ইরানে যুদ্ধ বাঁধলে মার্কিন বাহিনীকে আবারও সেই পুরনো ঢাঁচের বিদ্রোহ দমনের দিকে ফিরে যেতে হবে। মানে তাইওয়ানের দিক থেকে যুক্তরাষ্ট্রের নজর আর সম্পদ পুরোপুরি সরে যাবে। ঠিক। যুক্তরাষ্ট্র যদি ৫ বছর ইরানের পাহাড়ে বিদ্রোহীদের সাথে লড়তে থাকে, তাহলে তাইওয়ানকে রক্ষা করার মতো সামরিক বা লজিস্টিক্যাল শক্তি তাদের থাকবে না। আর তাইওয়ান অরক্ষিত হওয়া মানেই হল বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ উৎপাদনের কেন্দ্র চীনের হাতের নাগালে চলে আসা। ওহ, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু সামরিক গোয়েন্দা তথ্যের দিক থেকেও তো চীনের লাভবান হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, সামরিকভাবে আরেকটা বড় বিপর্যয় ঘটবে। ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের ক্ষেত্রে ইরানে যদি যুক্তরাষ্ট্র তাদের F-35 মতো সর্বাধুনিক স্টেলথ যুদ্ধবিমান বা নৌবাহিনীর সেরা জাহাজগুলো ব্যবহার করে, তাহলে তো চীনের সেনাবাহিনী বা পিএলএ খুব সহজেই মধ্যপ্রাচ্যে তাদের নজরদারি ব্যবস্থা ব্যবহার করে এই প্ল্যাটফর্মগুলোর রাডার সিগনেচার আর দুর্বলতাগুলো জেনে যাবে। একদম তাই, যা ভবিষ্যতে তাইওয়ান সংঘাতে চীনের জন্য তুরুপের তাস হবে। সামরিক আর কৌশলগত দিকটা পরিষ্কার, কিন্তু অর্থনৈতিক দিক থেকেও তো চীনের লাভবান হওয়ার কথা বলা হয়েছে নিবন্ধটিতে। এখানে একটা খটকা লাগতে পারে। চীন তো বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে তো চীনের অর্থনীতিতেও বিশাল ধাক্কা লাগার কথা। তাহলে তারা নিরাপদ থাকছে কিভাবে? এখানেই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফলতা ফুটে ওঠে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থিতিশীল হবে ঠিকই, কিন্তু এর ফলে পূর্ব এশিয়ায় চীনের যে গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বীরা আছে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান, তারা চীনের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এর কারণটা কি? কারণ হল চীন গত ১ দশকে তার নিজস্ব জ্বালানি উৎপাদন, কয়লা আর বিশেষ করে নবায়নযোগ্য শক্তির বিস্তারে অভাবনীয় বিনিয়োগ করেছে। পাশাপাশি চীনের ইলেকট্রিক ভেহিকল বা ইভি মার্কেট এতটাই শক্তিশালী যে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও চীনের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় তার প্রভাব পড়বে অনেক কম। হ্যাঁ, মানে জাপান বা তাইওয়ানের মতো দেশগুলো যাদের নিজস্ব জ্বালানি বলতে তেমন কিছু নেই এবং যারা প্রায় পুরোপুরি আমদানিকৃত এলএনজি আর তেলের উপর নির্ভরশীল,
তারা চরম বিপদে পড়বে। একদম তাই, তাদের কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হবে। নিবন্ধে এলএনজি এবং কৃষিজাত পণ্যের সাপ্লাই চেনের উপর একটা অসাধারণ বিশ্লেষণ দেওয়া হয়েছে। হ্যাঁ, সারের বাজারের ব্যাপারটা। ঠিক, কৃষিকাজের জন্য অপরিহার্য অ্যামোনিয়া ও ইউরিয়ার একটা বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ শুরু হলে এই সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন বৈশ্বিক খাদ্য সরবরাহ শৃঙ্খলে রাশিয়া, চীন আর বেলারুশ একচিটিয়া আধিপত্য বিস্তার করবে। মানে তারা নির্ধারণ করবে কে সার পাবে আর কে পাবে না। শুধু প্রযুক্তি বা জ্বালানি নয়, খাদ্যের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যাচ্ছে। পেট্রোকেমিক্যাল সরবরাহ শৃঙ্খলের কথাটাও তো বলা হয়েছে। হ্যাঁ, জ্বালানি সংকটের কারণে যখন তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ার বড় বড় প্লাস্টিক ও কেমিক্যাল কারখানাগুলো কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ করে দেবে, তখন এই পেট্রোকেমিক্যালের পুরো বৈশ্বিক বাজারটা চীনের দখলে চলে যাবে। তারা আক্ষরিক অর্থে বিনা যুদ্ধে কেবল একটা আঞ্চলিক সংঘাতের সুযোগ নিয়ে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হবে। অবিশ্বাস্য। কিন্তু এই সামগ্রিক চিত্রটা দেখার পর জোসেফ ওয়েবস্টারের মূল যুক্তির জায়গায় আমাদের ফিরে আসতে হবে। যদি যুদ্ধ করা এতই ক্ষতিকর আর আত্মঘাতী হয়, তবে বিকল্প কি? যুক্তরাষ্ট্র এখন একটা চরম কঠিন সিদ্ধান্তের মুখোমুখি, যেখানে আসলে কোনো ভালো অপশন বা বিকল্প নেই। নিবন্ধটিতে স্পষ্ট বলা হয়েছে যে এই ধরনের একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসন বা নেতানিয়াহু প্রশাসনের কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। কিন্তু যারা যুদ্ধের পক্ষে তারা তো বলবে, যুক্তরাষ্ট্র যদি আপোস করে তবে বিশ্বজুড়ে মিত্ররা আস্থা হারাবে। তারা ভাববে আমেরিকার নিরাপত্তার গ্যারান্টি আসলে ফাঁকা বলি। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই লানাক খালের ধারণাটি চলে আসে। লানাক খাল? হ্যাঁ, মানে এমন একটা সংকীর্ণ জলপথ যা নিয়ন্ত্রণ করে যে কোনো রাষ্ট্র টোল আদায়কারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। মিত্রদের আশঙ্কা হল, যুক্তরাষ্ট্র পিছু হটলে ইরান হরমোজ প্রণালীকে এমন একটা টোল বুথে পরিণত করবে। একদম। আর যুক্তিটা তো খুব স্বাভাবিক। ধরুন, যদি হাইওয়ে টোল বুথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোনো একটা অনিয়ন্ত্রিত গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ কি আর সেই হাইওয়ের নিরাপত্তা ব্যবস্থার উপর ভরসা রাখবে? মিত্রদের এই আস্থার সংকট তো একটা বিরাট ধাক্কা। এটা অত্যন্ত যৌক্তিক একটা শঙ্কা, এবং লেখক নিজেও সেটা স্বীকার করেছেন। হরমোজ প্রণালীতে ইরানের এই প্রভাব মেনে নেওয়া মানে হল একটা অস্থিরশীল আর ক্ষতিকর ভারসাম্যকে মেনে নেওয়া। কিন্তু একজন ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের তুলনা করে দেখতে হবে এর চেয়েও খারাপ পরিণতি কী হতে পারে। মানে একটা অপরিকল্পিত স্থল অভিযান, লাখো প্রাণহানি, $ট্রিলিয়ন ক্ষতি, এবং সর্বোপরি বৈশ্বিক নেতৃত্ব থালায় সাজিয়ে চীনের হাতে তুলে দেওয়া। এই পরিণতি কি ওই প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর চেয়েও বড় বিপর্যয় নয়? তার মানে দাঁড়াচ্ছে কখনো কখনো বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি মেনে নিতে হয়। লেখক এখানে ট্যাকটিক্যাল পরাজয় বনাম স্ট্র্যাটেজিক আত্মসমর্পণের যে তত্ত্ব দিয়েছেন, সেটা এখানেই প্রাসঙ্গিক। ভাবে আত্মসমর্পণ করার চেয়ে, মানে বিশ্ব নেতৃত্বের আসনটি চিরতরে হারিয়ে ফেলার চেয়ে ইরানে একটা সাময়িক পরাজয় মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি যৌক্তিক। এটা গিলতে তিতা লাগলেও বাস্তবতাকে অস্বীকার করার চেয়ে তার মুখোমুখি হওয়ায় শ্রেয়। একদম, কারণ বিকল্প যে পথটি আছে তা অত্যন্ত ধ্বংসাত্মক। এই পুরো আলোচনাটি শোনার পর একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। হাজার মাইল দূরের একটা মরুভূমি বা প্রণালীর সংঘাত কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যায়। এই সংঘাত শুধু তেলের দামই বাড়াবে না, এটা আমাদের ব্যবহৃত ল্যাপটপের মাইক্রোচিপ থেকে শুরু করে কৃষকের জমিতে ব্যবহৃত সার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক বলেছেন। আমাদের এই আধুনিক বিশ্ব সাপ্লাই চেনের মাধ্যমে কতটা নিবিড়ভাবে যুক্ত তা এই বিশ্লেষণ থেকে চমৎকারভাবে বোঝা যায়। আর ঠিক এই জায়গাটিতেই আজকের আলোচনার সবচেয়ে গভীর আর চিন্তার খোরাক জোগানো বিষয়টা লুকিয়ে আছে। সবকিছু শোনার পর যারা শুনছেন, একবার ভাবুন তো, 21 শতকে সুপার পাওয়ার হওয়ার আসল সংজ্ঞা আসলে কি দাঁড়াচ্ছে? সেরা পরাশক্তি কি সেই যে তার বিশাল সেনাবাহিনী নিয়ে প্রতিটি সংঘাতে ঝাঁপিয়ে পড়ে? নাকি প্রকৃত সেরা পরাশক্তি সে যে তার শত্রুকে একটা ভুল আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে পড়তে দেয় আর নিজে নীরবে অপেক্ষা করে পুরো বিশ্বের অর্থনীতি আর প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য? একদম তাই। এই অমীমাংসিত কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটি নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করছি। সামনের দিনগুলোতে এই ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে পরবর্তী চালটি কী হয় সেদিকেই নজর থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।